শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রমানা আমিন। প্রিয় দর্শক, প্রকৃতি যেমন বৈচিত্র্যময়, আমাদের জীবনও কিন্তু তেমনই বৈচিত্র্যময়। আর এই বৈচিত্র্যময় প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনের সুখ ও আনন্দময়। দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ইতিহাসের এই দিনে জানেন কি, অজানা তথ্য, আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী বছরের 210তম দিন, আজ মঙ্গলবার 29শে জুলাই 2025 খ্রিস্টাব্দ, 14ই শ্রাবণ বর্ষাকাল, 1432 বঙ্গাব্দ, 3রা সফর 1447 হিজরি। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 6টা 43 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল 5টা 27 মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। আজকের দিনটি আগামীকাল হয়ে যায় অতীত, সে অর্থে প্রতিটি দিনে এক একটি ইতিহাস। আর তাই তো শুরুতে আমাদের আয়োজনে রয়েছে ইতিহাসের এই দিনের সেগমেন্টটি। 1958 সালের 29শে জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এটি ছিল মহাকাশ গবেষণার ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ। নাসা প্রতিষ্ঠার আগে মহাকাশ গবেষণা মূলত সামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছিল, কিন্তু নাসার জন্ম এই ধারণাকে পরিবর্তন করে দেয়। নাসা মূলত ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি ফর অ্যারোনস্টিক্স নাকা এর স্থলাভিষিক্ত হয়েছিল। নাকা 1915 সাল থেকে বিমান চলাচল গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল, কিন্তু 1950-এর দশকে সোভিয়েত ইউনিয়নের স্পুটনিক 1 উৎক্ষেপণ মহাকাশ প্রতিযোগিতার জন্ম দেয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে মহাকাশ গবেষণায় নতুন করে ভাবতে বাধ্য করে। এই প্রেক্ষাপটে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডুয়াইট ডি আইজেনহাওয়ার নাসার প্রতিষ্ঠা বিল স্বাক্ষর করেন, যা মহাকাশ গবেষণাকে একটি সমন্বিত এবং বেসামরিক কাঠামোর অধীনে নিয়ে আসে। প্রতিষ্ঠার সময় প্রায় 8000 কর্মী নাকা থেকে স্থানান্তরিত হয়ে নতুন সংস্থায় যোগদান করেছিলেন, যা মহাকাশ গবেষণার জন্য একটি বিশাল মানব সম্পদ তৈরি করে। বর্তমানে নাসায় স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে প্রায় 18,500-এর বেশি লোক কাজ করেন। নাসা প্রতিষ্ঠার পর থেকে অসংখ্য যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল 1969 সালে অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে চাঁদে মানুষের প্রথম পদার্পণ, যা মানব ইতিহাসের এক স্বর্ণালী অধ্যায়। এরপর থেকে নাসা মহাকাশ শাটল প্রোগ্রাম পরিচালনা করেছে, যা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ISS হলো মহাকাশে একটি স্থায়ী গবেষণাগার, যেখানে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা চালিয়ে যাচ্ছেন।
তবে নাসার অন্যতম সাফল্য হলো মঙ্গল গ্রহে রোভার ও ল্যান্ডার পাঠানো। কিউরিওসিটি, পার্সিভারেন্স এবং ইনজেনুইটি হেলিকপ্টারের মতো রোভারগুলো মঙ্গলের পৃষ্ঠে প্রাণের অস্তিত্ব এবং এর ভূতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে মূল্যবান তথ্য সংগ্রহ করেছে। নাসা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো শক্তিশালী টেলিস্কোপ উৎক্ষেপণ করেছে, যা মহাবিশ্বের দূরবর্তী গ্যালাক্সি, নক্ষত্র এবং গ্রহ সম্পর্কে নতুন নতুন তথ্য সরবরাহ করছে, যা জ্যোতির্বিজ্ঞানের জ্ঞানকে অনেক এগিয়ে নিয়ে গেছে। এছাড়াও নাসা ডার্ট মিশনের মাধ্যমে গ্রহাণুর গতিপথ পরিবর্তনের সফল পরীক্ষা চালিয়েছে, যা ভবিষ্যতে পৃথিবীকে গ্রহাণুর আঘাত থেকে রক্ষা করার কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে। নাসার গবেষণা কেবল মহাকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি আবহাওয়ার পূর্বাভাস, পরিবেশ পর্যবেক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিভিন্ন ক্ষেত্রেও অবদান রেখেছে, যা দৈনন্দিন জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ইতিহাসের এই দিনের সেগমেন্টটিতে নাসা সম্পর্কে। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টটি। কতই না বিচিত্র এই পৃথিবী, আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচার আচরণও তাদের নানান ধরনের। আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে। এক বিশাল দেহী স্তন্যপায়ী প্রাণী জলহস্তী। এটি আফ্রিকা মহাদেশের বৃহত্তম এবং সবচেয়ে আকর্ষণীয় স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অন্যতম। এদের বিশাল দেহ, যার ওজন ৩,২০০ কেজির বেশি হতে পারে, প্রায় লোমহীন ত্বক এবং বড় মুখমণ্ডল সহজেই এদের স্বতন্ত্রতা প্রকাশ করে। জলহস্তী মূলত নিরামিষাশী এবং তাদের খাদ্যের ৯০% ঘাস, যদিও এরা দিনের বেশিরভাগ সময় হ্রদ, নদী ও জলাভূমিতে কাটায়। রাতের খাবারের সন্ধানে আবার ডাঙায় ওঠে। জলহস্তির চামড়া অত্যন্ত পুরু এবং এর নিচে চর্বির একটি স্তর থাকে, যা তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। মজার বিষয় হলো, এদের ত্বক এক ধরনের লালচে তেল নিঃসৃত করে, যা তাদের সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে এবং অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে। জলহস্তিরা সাঁতারে পারদর্শী হলেও এরা সাধারণত নদীর তলদেশে হেঁটে চলাচল করে। সামাজিকভাবে জলহস্তিরা সাধারণত বড় দলে বাস করে, যেখানে একটি প্রভাবশালী পুরুষ এবং অনেক স্ত্রী ও শাবক থাকে। এছাড়া এদেরকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের মধ্যে গণ্য করা হয়, কারণ এরা প্রায়শই নিজেদের এলাকার রক্ষায় আক্রমণাত্মক আচরণ করে, বিশেষ করে যখন তাদের শাবকরা বিপদে পড়ে। মানুষের সাথে এদের সংঘাত প্রায়শই ঘটে, যা উভয় পক্ষের জন্যই মারাত্মক হতে পারে। জলহস্তিরা বর্তমানে বিপন্ন প্রজাতির তালিকায় নেই, তবে তাদের বাসস্থান ধ্বংস এবং চোরা শিকারের কারণে তাদের সংখ্যা কমে যাচ্ছে।
দর্শক, এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে জলহস্তি সম্পর্কে। প্রিয় দর্শক, 21শে সকালে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারে আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টটি। আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছুই জানি, আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না। তবে আমাদের জানার যেমন শেষ নেই, তেমনই কিন্তু জানার আগ্রহেরই শেষ নেই। আর আমরা জানি বা কতটুকু, তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি, কি তাই না? যেমন আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য সেগমেন্টে। এক অবিস্মরণীয় আবিষ্কার কলম, যা আজ আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এর আবিষ্কার মানব সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। লিখন পদ্ধতির উদ্ভবের সাথে সাথে মানুষ এমন এক যন্ত্রের প্রয়োজনীয়তা অনুভব করে যা দিয়ে তারা তাদের ভাবনা ও তথ্য সংরক্ষণ করতে পারবে। প্রাচীনকালে বাঁশের কঞ্চি, পাখির পালক, বিশেষ করে রাজহাঁসের পালক এবং নল খাগড়া দিয়ে কলম তৈরি হতো। এগুলো কালিতে ডুবিয়ে লেখা হতো। এই ধরনের কলমগুলো কুইল পেন নামে পরিচিত ছিল এবং শত শত বছর ধরে ব্যবহৃত হয়েছে। আধুনিক কলমের ধারণার সূত্রপাত হয় 19 শতকের মাঝামাঝি সময়ে। 1884 সালে লুইস ওয়াটারম্যান ফাউন্টেন পেনের পেটেন্ট করেন। এই কলমে একটি অভ্যন্তরীণ কালি সরবরাহ ব্যবস্থা ছিল, যা বারবার কালিতে ডোবানোর ঝামেলা দূর করে। ফাউন্টেন পেন লিখন পদ্ধতিতে বিপ্লব এনেছিল এবং এটিই ছিল আধুনিক কলমের প্রথম ধাপ। এরপর আসে বল পয়েন্ট পেন। 1938 সালে হাঙ্গেরীয় সাংবাদিক লাজলো বিরো বল পয়েন্ট পেনের ধারণা দেন এবং 1943 সালে এর পেটেন্ট করেন। এই কলমের ডগায় একটি ছোট বল থাকে, যা ঘুরতে ঘুরতে কালি বিতরণ করে। বল পয়েন্ট পেন দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এর সুবিধা, স্থায়িত্ব এবং সাশ্রয়ী মূল্যের কারণে। এটি ফাউন্টেন পেনের রক্ষণাবেক্ষণের ঝুঁকি কমিয়ে দেয় এবং সব ধরনের পৃষ্ঠে লেখার উপযোগী হয়। তবে বর্তমানে জেল পেন, রোলার বল পেন, মার্কার পেন সহ বিভিন্ন ধরনের কলম বাজারে পাওয়া যায়, যা মানুষের লেখার চাহিদা মেটাচ্ছে। কলমের এই বিবর্তন মানবজাতির জ্ঞান চর্চা, যোগাযোগ এবং তথ্য সংরক্ষণে অপরিহার্য ভূমিকা পালন করেছে।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটিতে কলমের আবিষ্কার সম্পর্কে। দর্শক, 21শে সকালে এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ। আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনই কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর প্রতিটি উদ্ভিদেরই আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণের জন্য অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল, শুধুমাত্র স্বাদে অতুলনীয় নয়, এর রয়েছে অসাধারণ ঔষধি গুণাগুণও। গ্রীষ্মমণ্ডলীয় এই ফলটি ভিটামিন, খনিজ এবং ফাইটোনিউট্রিয়েন্টসের এক চমৎকার উৎস, যা মানবদেহের বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে। কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা হৃদরোগের ঝুঁকি কমায়। কাঁঠালে ফাইবার থাকায় এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়ক বটে। এছাড়াও কাঁঠালে ভিটামিন এ থাকায় এটি চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এর ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গেছে যে কাঁঠালের নির্যাস ক্যান্সার কোষের বৃদ্ধি দমনে সহায়ক হতে পারে, যদিও এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন। কাঁঠালের বীজেও প্রোটিন, শর্করা এবং খনিজ উপাদান থাকে, যা পুষ্টিগুণে ভরপুর। ডায়াবেটিস রোগীদের জন্য কাঁঠাল পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত, কারণ এতে প্রাকৃতিক শর্করা থাকে। সব মিলিয়ে কাঁঠাল একটি পুষ্টিকর এবং ঔষধি গুণে ভরপুর ফল, যা আমাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটিতে কাঁঠালের উপকারিতা সম্পর্কে। 21শে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনারা কিন্তু চাইলেই আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা খুব সহজে আমাদের জানাতে পারেন এই ঠিকানায়।
প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। ইমেইল সকাল@21e-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv লাইফস্টাইল এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছি আপনাদেরই কাছে। আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায়। আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল।